শেখ হাসিনা, আপনি তো জানতেন যে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে। আপনি আপনার সমস্ত পরিবারকে, বিগার ফ্যামিলিকে অগাস্টের প্রথম দিকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আপনি নিশ্চিতভাবে জানতেন, এবং আপনি যে ভারতে আসবেন এটাও ভারতকে অবহিত করা হয়েছিল। আপনি জানেন এগুলি সত্যি কথা। তা আপনি যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে, সাধারণ নেতাকর্মীকে এইভাবে বিপদে ফেলে আপনি চলে গেলেন, আপনি কি তাদেরকে ওয়ার্ন করেছিলেন? যে শেখ হাসিনার ফেরা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এরকম একটি বক্তব্য রয়েছে। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে বিষয়টা এত মহিমাময় করে দেখানো হচ্ছে, একজন দণ্ডিত আসামি আত্মসমর্পণ করতে আসবেন। আমি একটা বিষয়টাকে এভাবে দেখছি। উনি মৃত্যুদণ্ডে দণ্ডিত একজন আসামি, অসংখ্য মানুষের রক্ত ওনার হাতে লেগে আছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি, উনি আইনের কাছে আত্মসমর্পণ করতে আসবেন। বিষয়টা হচ্ছে এটা, আসবে, আইন অনুযায়ী ওনাকে ট্রিট করা হবে। এবং উনি এটা সত্যি কি আসার সাহস ওনার আছে নাকি, নাকি দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য, নিজের দলের মানুষকে উজ্জীবিত করার জন্য, বা উনার দলের ভিতরে যেন কোনো সংস্কারপন্থীরা আপনার মাথাচাড়া না দেওয়া ওঠে সেটা বন্ধ করার জন্য করছেন কিনা আমার সন্দেহ আছে। তো আমার ওনার কাছে একটাই প্রশ্ন, যে শেখ হাসিনা, আপনি তো এটা শুনবেন কোনো না কোনো ভাবে। আপনি তো জানতেন যে এরকম একটা বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে। আপনি আপনার সমস্ত পরিবারকে, বিগার ফ্যামিলিকে অগাস্টের প্রথম দিকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আপনি নিশ্চিতভাবে জানতেন, এবং আপনি যে ভারতে আসবেন এটাও ভারতকে অবহিত করা হয়েছিল। আপনি জানেন এগুলি সত্যি কথা। তা আপনি যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে, সাধারণ নেতাকর্মীকে এইভাবে বিপদে ফেলে আপনি চলে গেলেন, আপনি কি তাদেরকে ওয়ার্ন করেছিলেন? আপনি কি তাদের ওয়ার্ন করেছিলেন? আপনি কি তাদেরকে নিয়ে চিন্তা করেন? নাকি আপনি শুধু আপনি, আপনার পরিবার এবং আপনার সবচেয়ে কাছের যে গোষ্ঠী আছে শুধু তাদের কথাই চিন্তা করেন? দেশের চিন্তা করা তো দূরের কথা। আপনার কাছে তো সুযোগ ছিল, এত বড় একটা দল আপনার পক্ষে ছিল, আপনি অনেক ভালো ভালো কিছু করতে পারতেন। তা আপনি যদি আত্মসমর্পণ করতে আসেন। আমাদের সরকারের পক্ষ থেকে, আমি বিএনপি সরকারের পক্ষ থেকে দেখলাম ওনারা বলছে আপনার প্রতি ইনসাফ করা হবে, ন্যায় বিচার হবে। আমরাও আপনার প্রতি ন্যায় বিচার করার চেষ্টা করেছি। আমরা নিশ্চিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জাতিসংঘের রিপোর্টের মধ্যেও যেটা উল্লেখ আছে, নিশ্চিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হয়েছে। বারবার আমাদের একটা ছিল, সঠিক বিচার করতে হবে, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সঠিক বিচার করতে হবে। সঠিক বিচারে আপনার সাজা হয়েছে, আপনি সাজা ভোগ করতে চাইলে বা এই সাজাকে যদি আইনগতভাবে মোকাবেলা করার সুযোগ করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তিনি তো এই আদালতের ব্যাপারে তার আপত্তির কথা জানিয়েছেন, এবং তার যে আস্থা নেই সেটা তো পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন। আমি তো মনে করি উনি দেশে ফিরে আসছে, আদালত প্রতি আস্থা না থাকলে ফিরে আসার কথা না। আস্থা না থাকলে কেউ কি নিজে মৃত্যুদণ্ড পেতে আসে নাকি? নিশ্চয়ই ওনার আস্থা আছে দেখে উনি আসার কথা চিন্তা করছেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের সময়ে হয়েছিল যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, যে ঘোষণা আপনি নিজেই দিয়েছিলেন আইন উপদেষ্টা হিসেবে, এবং বিএনপি সরকারও দেখা যাচ্ছে যে সেই নিষেধাজ্ঞা বহাল রেখেছে। কিন্তু কোনো বিশ্লেষক এটা বলার চেষ্টা করেন যে আসলে একটা রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ রেখে সমস্যার সমাধান হবে না। আপনি বিষয়টা কিভাবে দেখেন? দেখেন, পৃথিবীতে বিভিন্ন সভ্য দেশে, আপনি ইউরোপে আছেন, ইউরোপে বহু দেশে বহু সংগঠন, বহু দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়, তাদের রেজিস্ট্রেশন নিষিদ্ধ হয়। আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই নাই। আমরা কি 5ই অগাস্টের পরে, আমরা কি 8ই অগাস্টের পরে করেছিলাম? যখন আপনার আওয়ামী লীগ নেত্রী ভারতের মাটির থেকে বসে বারবার আমাদেরকে, আন্দোলনকারীদেরকে, যারা জুলাই গণ অভ্যুত্থানকারী আছে তাদেরকে থ্রেট করছিল, তাদেরকে মেরে ফেলা হবে, তাদের বাড়িতে আগুন দেওয়া হবে, তাদেরকে প্রতিশোধ নেওয়া হবে, এরকম উস্কানিমূলক বক্তব্য একের পর এক দিচ্ছিল। এবং যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছিল, ঝটিকা কর্মসূচি করছিল, তখন এই গোটা পরিস্থিতি দেশের জন্য প্রচন্ড একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে বলে আমরা মনে করছিলাম। এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছিলেন তাতে আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের জীবনও বা নিরাপত্তাও বিঘ্নিত হতে পারতো বলে আমরা আশঙ্কা করেছিলাম। কারণ উনি তো একটা কথা বলে খালাস হয়ে গেল, কিন্তু এখানে যে ছেলেটা নামতেছে, এই যে উনার দুঃশাসনের, ক্রোধের যে বহিঃপ্রকাশ, তো শেখ হাসিনাকে তারা পাচ্ছে না। হয়তো ওই ছেলেটার গায়ে হাত তুলবে, হয়তো ওই ছেলেটার বিরুদ্ধে মামলা দিবে, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা সাময়িকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছিলাম। এবং আমাদের এই ডিসিশনটা যে কারেক্ট ছিল, এটা তো বিএনপি যে আমাদের সিদ্ধান্ত কন্টিনিউ করছে, এটার মধ্যে দিয়ে তো প্রমাণিত হচ্ছে। আপনি আমাদের বলেন তো, আজ পর্যন্ত তো আমরা যখন সরকারে ছিলাম কোনোদিন এই যে দূতাবাস আছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, মানবাধিকার প্রতিষ্ঠান আছে, এখানকার দূতাবাস গুলো আছে, তাদের সাথে আমাদের কত বৈঠক হয়েছে। আমাদের তো কেউ বলে নাই যে আসলে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটা ঠিক না, এটা আপনারা উইথড্র করেন, কেউ তো আমাদের বলে নাই।
আমাদের সাথে যতগুলো পলিটিক্যাল পার্টির সংলাপ হয়েছিল তার মধ্যে আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ মিত্ররাও ছিল, কেউ তো বলে নাই। এখন বিশ্লেষকরা হঠাৎ করে আপনার নবলব্ধ একটা ফ্রিডমতা বোধ থেকে ওনারা বলতে পারেন, বাক স্বাধীনতা ওনারা বলতে পারেন। তবে এটা মানে সরকার যদি উপলব্ধি করে সরকারের ব্যাপার। আমাদের সময় আমরা মনে করেছি দেশে স্থিতিশীল অবস্থা রাখা দরকার, একটা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার দরকার, একটা রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্ট দরকার, একটা সুস্থ সবল সুন্দর পরিবেশে নির্বাচন দরকার। এটার জন্য আমাদের কাছে এসেনশিয়াল মনে হয়েছিল দেখে আমরা করেছিলাম। এই যে মানে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটা তো শুরু হয়েছিল কোটা বিরোধী একটা আন্দোলন হিসেবে, এবং সেই আন্দোলন দ্রুতই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। তো ওই সময়ের প্রেক্ষাপট কি আপনি আমাদেরকে একটু বলতে পারেন যে এই কোটা বিরোধী আন্দোলনটা যে এক দফাতে পরিণত হলো, সেটার প্রেক্ষাপট এবং সেক্ষেত্রে আপনারা কিভাবে ভূমিকা রেখেছিলেন? প্রথম কথা হচ্ছে, যখন আপনার কোটাকে আদালতের মাধ্যমে কোটা ব্যবস্থা পুনর্বহাল করার চেষ্টা করা হলো, কোটা ব্যবস্থা ছিল একটা চরম বৈষম্যমূলক জিনিস। আমাদের সংবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা থাকার কোন রকম স্কোপ নাই, এটা আমি অনেক লেখায় ব্যাখ্যা করে বলেছি। তারপরে মুক্তিযোদ্ধার নামে আসতেছিল ভুয়া মুক্তিযোদ্ধারা, হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা, তাদের ছেলে তাদের নাতি, এটা কোন মানুষ সহ্য করবে? এটা আপনি মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের যে রাইট টু লাইভলিহুড, রাইট টু ডিগনিটি, রাইট টু লাইফ, সেগুলির উপর অ্যাটাক একটা। সবাই এটা যখন এই প্রতারণা করলো, আদালতের মাধ্যমে করার চেষ্টা করেছে, বিক্ষুব্ধ হয়েছিল। বিক্ষুব্ধ হওয়ার পর যখন নির্বিচারে গুলি বর্ষণ শুরু করলো, এই যে আবু সাইদ হত্যা, ওয়াসিম হত্যার পর থেকে 16 তারিখ থেকে যে শুরু করলো, এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে মেয়েদেরকে পিটালো, একদিকে এই নির্মমতা, আরেকদিকে প্রধানমন্ত্রী বসে বসে পুরা বাংলাদেশের মানুষকে, শুধুমাত্র উনি, উনার অনুসারী, উনার দল ছাড়া সবাইকে যেভাবে নির্বিচারে রাজাকার, দেশ বিরোধী ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, যেভাবে অপমান করছিল, মানুষ আর নিতে পারে নাই। এটা একটা 15 বছরে পুঞ্জীভূত ক্ষোভের একটা দাবানল ফুটে উঠেছে। মানুষ তো বহু কারণে ফুসছিল। দেখেন ভাই, বাংলাদেশের শাসকরা এর আগে অত্যাচার করেছে, অন্যায় করেছে, কিন্তু শেখ হাসিনার আমলে যে গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যেভাবে বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, যেভাবে আপনার প্রাইভেট ব্যাংকগুলো লুট হয়েছে, সাধারণ মানুষের টাকা শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে, যেভাবে ভারতের আপনার কি বলবো ভারতের প্রতি নতজানু মনোভাব দেখানো হয়েছে, যেভাবে আপনার 15টা বছর বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, এবং যেভাবে উনি কথা বলতেন, মনে হয় যেন এটা ওনার এবং ওনার বাবার পৈতৃক সম্পত্তি, আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন। এই অডাসিটি মানে এটা সহ্য হতো না মানুষের। তো মানুষ যখন দেখেছে যে আমার কিছু তরুণ মারা গেছে মৃত্যু ভয়কে উপেক্ষা করে, তখন কেউ আর নিজের লাইফের কথা চিন্তা করে নাই, সবাই চলে আসছে রাস্তায়। এই বিষয়টাতেই মানে বাংলাদেশের রাজনীতিতে আপনি একটু আগে ভারতের কথাও বলছিলেন যে বিদেশি শক্তির হস্তক্ষেপের একটা অভিযোগ মাঝে মাঝে শোনা যায়, এবং সেক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন নাম আসে, কখনো ভারত, কখনো পাকিস্তান, কখনো জাতিসংঘ, কখনো মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই যে আপনার জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের সময়ে বিদেশি শক্তিগুলোর প্রভাব আপনি কেমন দেখেছেন? আমি ভাই কোনো প্রভাব দেখি নাই। কোথায় কোন কোনায় কার সাথে কি আলাপ হয়েছে সেগুলো আমরা জানি না। রাস্তায় ছিলাম, বিবৃতি দিয়েছি, লেখালেখি করেছি, আশেপাশে যারা মানুষ আছে তাদের কারোর সাথে কারো বিদেশি কানেকশন আছে বলে আমরা জানি না। তবে আপনি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের মতো দেশে বিভিন্ন দেশের শক্তিশালী দেশের দূতাবাসরা সক্রিয় থাকে। আমি যেটা জানি, শেখ হাসিনাকে রাখার জন্য সক্রিয় ছিল ভারত সরকার, শেখ হাসিনাকে রাখার জন্য সরকার সক্রিয় ছিল, একটা পর্যায়ে আর সক্রিয় থাকে নাই। আর আপনার যদি বলেন যে আমেরিকা যেসব স্যাংশন দিয়েছিল ওই র্যাবের খুনি কর্মকর্তাদের বিরুদ্ধে, সেটার কারণে হয়তো আন্দোলনের একটা এনেবলিং অবস্থা তৈরি হয়েছে। আপনি হিউম্যান রাইটস লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, তখন যারা হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হয়েছে তারা ভেবেছে আমরা তাহলে নিঃসঙ্গ না। আমাদের যে আন্তর্জাতিক মহল আছে তারা দেখছে আমাদের দুর্ভোগের কথা, তারা দেখছে আমাদের দুর্ভাগ্যের কথা, এটা মনে করে কেউ হয়তো একটু এনকারেজমেন্ট পেতে পারেন। কিন্তু বিদেশিরা এসে আন্দোলন করে দিয়েছে, বিদেশিরা এসে আন্দোলন করে দিলে তো আপনার মানে কি বলবো। আর তো শেখ হাসিনা তো বহুদিন যাবত বলে আসছে যে আমেরিকা তাকে ক্ষমতায় রাখতে চায় না, তো আগে হলো না কেন? এটা হচ্ছে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের আত্মত্যাগ, গণমানুষের আন্দোলনকে নিষ্ঠুর অপমান করা যারা এই সমস্ত কথা বলে। একটি বক্তব্য তো তখন বেশ আলোচনায় এসেছিল আপনার এই 5ই আগস্টের পর, সেটা হচ্ছে যে এই মন্তব্যটি করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। তিনি বলেছেন যে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর দেশটিতে পরিবর্তন হয়। তো এই যে বক্তব্য, এটা আপনি কিভাবে দেখেন?
এটা তো আপনার ধরেন হিউম্যান রাইটস, এটা এটা খুব স্বাভাবিক ব্যাপার। জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী আছে সেখানে আমাদের অংশগ্রহণ আছে। আপনি শান্তিরক্ষী বাহিনীর ম্যানুয়াল পড়ে দেখেন, এই সংক্রান্ত আন্তর্জাতিক যত নিয়ম নীতি আছে ওখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। আপনি বাংলাদেশের সেনাবাহিনী হয়ে, বাংলাদেশের পুলিশ হয়ে যদি বাংলাদেশের জনগণকে নির্বিচারে হত্যা করেন, আপনি শান্তিরক্ষী বাহিনীতে থাকতে পারবেন না। এটা স্বাভাবিক ব্যাপার। তো পৃথিবীর যে কোনো দেশের সেনাবাহিনী যদি এরকম করে এবং সেই সেনাবাহিনী যদি শান্তিরক্ষী বাহিনীতে অংশ নেয়, জাতিসংঘ বাহিনী তাকে ওয়ার্ন করবে। তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, এবং এটার মধ্যে তো হস্তক্ষেপের কোনো ব্যাপার নাই। আপনি যদি তখন যদি সেনাবাহিনী যদি ইচ্ছা হতো হাসিনাকে রাখা, তারা বলতো শান্তিরক্ষী বাহিনী আমরা দরকার নাই, আমরা আমাদের সার্বভৌম, বললো না কেন? কারণ সমস্ত নিষ্ঠুরতার তো সীমা থাকে। আমাদের সেনাবাহিনী একটা পর্যায়ে যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে গণঅভ্যুত্থানে, আমি মনে করি এটা একটা খুবই প্রশংসনীয় ঘটনা। খুবই একটা, তাদেরও সহ্য হচ্ছিল না, তারা যে ইউনিফর্ম পরে রাজনীতির থেকে দূরে থাকে তাদের পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছিল না। জুলাই গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে বেশ বিভ্রান্তি এখনো দেখা যায়, এবং জাতিসংঘের যে হিসাব তাতে বলা হয়েছিল যে ১৪০০-র মতো প্রাণহানি হয়েছে, হয়ে থাকতে পারে। তারপরে কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন পর্যন্ত যে সংখ্যা বলছে সেটা ৮৩৬ জন। আবার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন যে এই সংখ্যা আসলে জাতিসংঘের যে সংখ্যা বলেছে তার চেয়েও বেশি হতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যা নির্ধারণে এত দেরি কেন হচ্ছে, এবং আপনারা অন্তর্বর্তী সরকারের তো অন্যতম একটা দায়িত্ব ছিল এই বিষয়গুলোকে সুরাহা করা, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেননি মনে আচ্ছা হচ্ছে। ভাই, এটার কারণ ঠিক কি? আছে, ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে ৫৫ বছর আগে, মুক্তিযুদ্ধে ঠিক কতজন মারা গিয়েছিল আমরা সুরাহা করতে পেরেছি? এটা কি এত সোজা ব্যাপার? এখন আপনি বলতে পারেন এটা অনেক নিকট অতীতের ব্যাপার। আমরা সুরাহা করিনি কোথায়? আমরা তো ৮৫০র মতো সুরাহা করেছি, এখন নাম উল্লেখ করে, ঠিকানা উল্লেখ করে, পিতার নাম উল্লেখ করেছি। এখন জাতিসংঘ যেটা বলেছে, জাতিসংঘ বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যে তাদের মনে হয় এটা ১৪০০ পর্যন্ত হতে পারে। তারা তো ১৪০০ লোকের নাম লিস্ট দিয়ে বলে না এই যে ১৪০০ লোক। তারা বলেছে বিভিন্ন সোর্সের থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা একটা নিরপেক্ষ তদন্ত করেছে, বলেছে ১৪০০-র মতো হতে পারে। আর আমরা সেখানে স্পেসিফাই করে ৮৭০ না ৭২ জনকে আইডেন্টিফাই করেছি। অনেককে আমরা করতে পারি নাই, আমরা অনেক 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 কাজে ব্যস্ত ছিলাম, তারপর আমরা এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। কিন্তু কিছু ক্ষেত্রে আছে অনেক লাশ, আপনি জানেন, অনেক গুম কমিশনের প্রতিবেদন সহ বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, অনেক লাশের পেট কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। অনেক আনমার্কড গ্রেভ আছে যেখানে আমরা জানি না কোথায় কবর দিয়েছে। গুমের শিকার অনেক ব্যক্তি আছে যাদের এখনো কোনো খোঁজ নাই, সে যে মরে গেছে এটাও জানা যায় না। কাজে আমরা আপাত দৃষ্টিতে প্রায় ৯০০ জনকে পেয়েছিলাম, এই কাজ অব্যাহত ছিল। আমরা ডিএনএ টেস্ট করেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হয়েছে, নিশ্চিত হতে হয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে যে চিফ প্রসিকিউটর বলেছে, আমি তার সাথে কোনো কন্ট্রাডিকশন দেখছি না। আমরা যেই তথ্য উদ্ঘাটনের কাজটা কন্টিনিউ করেছিলাম, সেটারে যদি ওনারা পুনরায় শুরু করেন, রিজিউম করেন, তাহলে এই নাম্বারটা আরো বাড়বে। বেড়ে গিয়ে এটা ১৪০০ হতে পারে, আরো বেশি হতে পারে। এখন আপনি যে ১৪০০ নাকি ৯০০, এটা একটা ব্যাপার। যদি ৯০০ হয়, ৯০০ মানুষকে একটা শাসক মারে কিভাবে? ৯০০ মারলে সেটাও তো গণহত্যা, সেটাও তো মানবতা বিরোধী অপরাধ। কাজে সংখ্যা এত ইম্পর্টেন্ট হচ্ছে কেন? অপরাধটা অনেক বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত। সংখ্যা ১৪০০-রও বেশি হতে পারে। কিন্তু একটা বিশেষ এটা কি হয়? পরিস্থিতিতে তো অন্তর্বর্তী আরেকটা সরকার ব্যাপার, গঠন আরেকটা করা ব্যাপার। হয়েছে, এবং সেই বিশেষ পরিস্থিতিতে এক্স্যাক্টলি। একটা জায়গায় বলা হচ্ছে যে ১০৬ অনুচ্ছেদ যেটা সংবিধানে, সেই অনুচ্ছেদ অনুযায়ী তো চাইলে আপনারা এই জায়গাগুলোতেও অনেক রকমের সমাধান খুঁজতে পারতেন আর কি, এবং সেই সমাধানটা না খুঁজে একটা রাজনৈতিক দলের উপর নির্ভর করা যে রাজনৈতিক দল আসলে এগুলো রাখবে আচ্ছা, কিনা ওয়েট সেই ওয়েট নিশ্চয়তা আসলে কি আপনাদের সমাধান? আচ্ছা কোনোভাবে আরাফাত, ছিল না। আরাফাত ১ মিনিট, আরাফাত ১ মিনিট, কি সমাধান করতাম? যে সংবিধান সব চেঞ্জ করে যেমন দিয়ে চলে যেতাম? এই গণভোট যদি আগে করা হতো, যেটা কিছু রাজনৈতিক দল প্রস্তাব করেছিল যে গণভোট আগে করা, সংবিধান সংস্কার পরিষদ সেটা আগে করে তারপরে এই পরিবর্তনগুলো করা যেত কিনা। হ্যাঁ, তো করলাম। করার পর আবার বিএনপি ক্ষমতায় জিতে আছে, সবগুলা ইয়ে করে দিত, বাদ দিয়ে দিত। আপনি কি করতেন? তা আমরা তো আইনও করেছি, আমরা তো মানবাধিকার আইন করেছি, গুম আইন করেছি, সবই করেছি, বাদ দিয়ে দিয়েছি। ইলেক্টেড একটা গভর্নমেন্ট 2/3 মেজরিটি নিয়ে এসে যদি বলে ওরা যেগুলি করেছে এগুলি সব বাদ, আপনি কি করতে পারেন? আমি কি করতে পারি? আপনি আমার সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারে?